ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আজকের যে ভিডিওটা সেটা তোমাদের সাথে ক্লাস 10-এর জিওগ্রাফি নিয়ে। যারা তোমরা সামনে 10-এর পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ মাধ্যমিক দিতে চলেছো, এবং 25 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, জিওগ্রাফির প্রথম যে অধ্যায়টা আছে সেটার আজকে টেক্সট বুক তোমাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করে দেবো। কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ, কোন পয়েন্টটা পরীক্ষায় আসছে, এই সমগ্র বিষয় নিয়ে আজকে আলোচনা করব। টেক্সট বইটাকে যদি তোমরা ভালো করে পড়ো, তোমাদের সহায়িকা, তারপরে তোমাদের সাজেশন, এগুলো পড়তে লাগবে না বললেই চলে। টেক্সট বইটাই হচ্ছে মেন, কিন্তু তোমাদেরকে এগুলো তাও বলে রাখছি, তোমাদেরকে সহায়িকাও পড়তে হবে, তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে? কিন্তু তার আগে কিভাবে পড়তে হয়, টেক্সট বইটাকে কিভাবে পড়তে হয়, টেক্সট বই খুঁটিয়ে পড়লে তোমরা কতটা লাভ পাবে, এই সমগ্র বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগে, তোমরা ক্লাসের পর কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? তো আজকে জিওগ্রাফির প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের যাদের কাছে তোমাদের বই রয়েছে তারা তোমরা বইটা দেখলেই বুঝে যাবে যে কোন বইটা থেকে পড়াচ্ছি, ঠিক আছে? তোমরা সেই বইটা কিনলে পড়তে পারো, কারণ ভালো বই, খারাপ না। এটা আমি যে কথাটা বললাম ভালো বই, এটা কোনো বইয়ের প্রমোশন নয়, বইটা সত্যি ভালো, সেই জন্য। আর এর জন্য আমি কোনো রকম টাকা বা কোম্পানির কোনো রকম অ্যাড দিচ্ছি এটাও নয়, ঠিক আছে? বইটা ভালো তাই ভালো বললাম। যার বই, যেই বই ভালো হবে আমি তোমাদেরকে বলে দেবো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমাদের সঙ্গে কোনো রকম আমি ডুপ্লিসিটি করবো না যে আমি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তোমাদেরকে সেই বইয়ের প্রমোশন করবো, এটা আমি কোনোদিনই করবো না। যে বইটা ভালো সেটা আমি সবসময়তেই ভালো বলবো, ঠিক আছে? তো বইটা তোমরা পড়তে পারো। তো চলো স্ক্রিনে নজর রাখো, আজকের প্রথম যে অধ্যায় রয়েছে জিওগ্রাফির, সেই বহির্জাত প্রক্রিয়া, সেই নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে আজকে বহির্জাত প্রক্রিয়া যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, বহির্জাত প্রক্রিয়া বলার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে রাখি। দুটো প্রক্রিয়া ভূমির গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা হচ্ছে বহির্জাত, যেটা তোমরা হেডিং এ দেখতেই পাচ্ছ। আরেকটা আরেকটা হচ্ছে অন্তর্জাত, ঠিক আছে? এই বহির্জাত যে প্রক্রিয়াগুলো রয়েছে, অর্থাৎ ভূমির বাইরের যে ভূমিরূপগুলো গঠন হয়েছে তার জন্য বাইরে যে প্রক্রিয়া অর্থাৎ ক্রিয়াগুলো হয়, বাইরে যে কার্যগুলো হয়, সেটা নদী, বায়ু, এই ধরনের শক্তিগুলোর দ্বারা বাইরে যে কাজগুলো হয়, এবার তার ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভূমির বহির্জাত ক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে? তো দেখো, আর অন্তস্থ ক্রিয়া বলতে পৃথিবীর গর্ভে অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে যে অভ্যন্তরীণ যে মানে লার্ভা রয়েছে, ম্যাগমা রয়েছে, বা ভেতরের যে তরল, যে কোর জায়গাটা, যে তরল জায়গাটা রয়েছে, এই জায়গাগুলো ভেতরে মানে তরল যেটা রয়েছে সেই তরলগুলো কি হয়, একে অপরের সাথে, মানে তরল মানে কি, এই যে জায়গাগুলো রয়েছে তরল, এই তরলগুলোর সঞ্চালন ঘটে। এবার যখনই সঞ্চালন ঘটবে, ওপরের যে প্লেট গুলো রয়েছে, হ্যাঁ, আমরা তো প্লেটে বসবাস করছি, এই প্লেট গুলো কি একে অপরের দিকে আসে, একে অপরের থেকে দূরে চলে যায়, একে অপরের পাশাপাশি নড়াচড়া করে। এর ফলে ভূমির ওপরে বিভিন্ন রকম রূপের সৃষ্টি হয়। কোথাও পর্বত সৃষ্টি হয়ে যায়, কোথাও সমুদ্রের সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? এইরকম বিভিন্ন রকম, কোথাও ফাটল দেখা দেয়, এরকম বিভিন্ন রূপ কিন্তু দেখা যায়। সেটা কিসের ফলে দেখা যায়? সেটা অন্তস্থ ক্রিয়া ফলে দেখা যায়, ঠিক আছে? তো আজকের যে বিষয়বস্তু, তো অন্তস্থ ক্রিয়া তোমাদের পড়তে হবে না, বহির্জাত প্রক্রিয়া তোমাদের পড়তে হবে। তো দেখো, বলছে ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা। ভূমিরূপ অর্থাৎ বাইরের যে রূপ সেটা বলছে পৃথিবীর ওপরটা সব জায়গায় একই রকম নয়, সেটা তোমরা সবাই জানো। কোথাও পর্বত, কোথাও উঁচু পর্বত, কোথাও ঢেউ খেলানো মালভূমি, কোথাও নিচু সমতল ভূমি, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। তা তোমাদের ভূমিরূপ বলতে কি বললে, যদি বলে যে ভূমিরূপ বলতে কি বোঝো, তখন কিন্তু তোমাদের এই অ্যান্সারটা করতে হবে, এই যে এটা, ভূমিরূপ বলতে কি বোঝো, মনে রাখবে। তো আরো কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই। এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর সমস্ত রকমের ভূমিরূপ মূলত দু রকম প্রক্রিয়ার দ্বারা গঠিত হয়। একটি হলো অভ্যন্তরীণ প্রক্রিয়া, যেটাকে ভিতরকার প্রক্রিয়া বলে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। আরেকটা প্রক্রিয়া হচ্ছে বাইরের প্রক্রিয়া, যাকে বহির্জাত প্রক্রিয়া বলে, ঠিক আছে? তো এইগুলোকে খুব ভালো করে পড়ে নেবে। বুঝতে পেরেছো আশা করছি, খুব খুলে বোঝানোর চেষ্টা করছি।
দেখো, শিলামণ্ডল ও ভূগর্ভের বিভিন্ন অংশে, শিলামণ্ডল বলতে পাথুরে স্তর, ঠিক আছে, অথবা যেখানে শিলা বলতে পাথর বোঝায়। এবার আর ভূগর্ভের বিভিন্ন অংশ মানে ভূগর্ভের ভেতরে যে অংশ থাকে সেই অংশ প্রাকৃতিক শক্তির প্রতিনিয়ত কাজ করে এবং বিভিন্ন ভূমিরূপ গঠন করে, তাদের অভ্যন্তরীণ শক্তি বলা হয়। অর্থাৎ ভেতরের শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি, এটা আগেই বলে দিয়েছি। আর এই শক্তি ভূগর্ভে যে পদ্ধতিতে কাজ করে সেই পদ্ধতিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পড়বো না এখানে, আমরা যেটা পড়বো বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু বহির্জাত প্রক্রিয়া পড়তে গেলেও আমাদের অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো পরেরটা দেখো, বলছে অন্তর্জাত প্রক্রিয়া ভূগর্ভে আলোড়ন সৃষ্টি করে। হ্যাঁ, আলোড়ন বলতে ভূগর্ভের ভেতর ভেতর যে ভূমিকম্প হয় সে তার প্রাথমিক অবস্থা, ঠিক আছে। আর একটা কথা বলি, দেখো তোমরা ইম্পর্টেন্ট, সঞ্চালন, সমুদ্র তরঙ্গ প্রভৃতি শক্তি হলো বাইরের শক্তি। এই শক্তিগুলোকেই বহির্জাত শক্তি বলে, মনে রাখবে এই বহির্জাত শক্তি কাকে বলে। হ্যাঁ, এটা এক্সামে দেয়। তো দেখো পরবর্তী যে কথা বলছে, এই সব প্রাকৃতিক শক্তিগুলি পৃথিবীর ভূপৃষ্ঠের ভূমিরূপের ওপর সব সময় কাজ করে। বাইরের শক্তিগুলো সব সময় কাজ করে, কখনো এরা ক্ষয় করে, আবার ক্ষয় করে কি করে, ভূমিরূপের উচ্চতা কমিয়ে দেয়। অর্থাৎ কখনো ক্ষয় করে ভূমিরূপের উচ্চতা কমিয়ে দেবে, আবার কখনো সঞ্চয় করে কি করে, ভূমির বৈচিত্র্য আনে। কি ব্যাপারটা বুঝতে পারলে না? ব্যাপারটা বলতে চাইছে কোথাও ক্ষয় করে আবার কোথাও সঞ্চয় করে। এটাই হচ্ছে এই যে বাহ্যিক শক্তি বা বাহ্যিক প্রক্রিয়া তার কাজ, ঠিক আছে। যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করে ভূমিরূপের বৈচিত্র্য আনে তাদের বহির্জাত শক্তি বলে। তাহলে এই এটা পড়ে নেবে, এটা এক্সামে দেয়, এটা তোমাদেরকে লিখে আসতে হবে। হ্যাঁ, যেটা মনে রাখবে বহির্জাত শক্তি বলতে কি বোঝো। এবার এবার আসবে বহির্জাত প্রক্রিয়া, তোমাকে বলে দেবে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো। তখন তোমাকে এটা লিখতে হবে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বাহ্যিক প্রক্রিয়া বলে। তাহলে তোমরা কি বললো বুঝলে, বাইরের কতগুলো শক্তি কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়, অর্থাৎ কোথাও উঁচু ভূমি আছে সেখানে নিচু করে, কোথাও নিচু ভূমি আছে সেখানে উঁচু করে, ঠিক আছে। তো এই ধরনের কাজ এরা করে। তো এই যে প্রক্রিয়া এইটাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। দেখো বলছে বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এই প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন সাধনের বাইরে থেকে কার্যকারী হয়। অর্থাৎ ভূমির যে কার্য মানে কাজ হচ্ছে, ভূমির ওপর যে রূপটা পরিবর্তন হচ্ছে এটা বাইরের থেকে কাজ করে, এই যেখানে বাইরের থেকে কার্যকারী হয়, মনে রাখবে, ঠিক আছে। বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়া দেখো এগুলোকে কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে পর্যায়ন, একটা হচ্ছে অবরোহণ, আর একটা হচ্ছে আরোহণ। এ দেখো আরোহণ, দাঁড়াও, এটা হচ্ছে আবহবিকার। এই যে দেখছো এটা হচ্ছে আরোহণ, এই যে পরেরটা দেখছো এটা হচ্ছে না, এটা হচ্ছে অবরোহণ। তো এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোই কাজ করে সচরাচর এই চারটে প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ কাজ করে। একটা হচ্ছে পর্যায়ন, একটা হচ্ছে অবরোহণ, একটা হচ্ছে আরোহণ, আর একটা হচ্ছে আবহ বিকার, ঠিক আছে। দেখো আরোহণ কাকে বলে, যে প্রক্রিয়া, এই দেখো যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়ে, এবং আরোহণ প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি এখানে দেয়নি সংজ্ঞাটা, আমি তোমাদের সংজ্ঞাটা বলে দিচ্ছি। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়ে সেই ভূমির উচ্চতা বৃদ্ধি করে তাকে বলা হয় আরোহণ, আর ঠিক তার উল্টোটাকে বলা হয় অবরোহণ, ঠিক আছে। আর আরোহণ আর অবরোহণ এই দুটো প্রক্রিয়ার মিলিত রূপকে কি বলা হয়, পর্যায়ন, ঠিক আছে, মনে রাখবে। দেখো এই যে আবহবিকার বা বিচূর্ণী ভবন সম্পর্কে বলে রেখেছে, বলছে এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোন স্থানের শিলা একাধিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত হয়, ঠিক আছে, অর্থাৎ শিলাগুলো ভেঙে চুরে যায়। এই আবহবিকারকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। এই তিনটে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। দেখো এবার কি বলছে, বহির্জাত শক্তি সম্পর্কে কয়েকটা কথা বলে দিচ্ছে। নদী,
বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চল মানে প্রধানত কার্যকারী অঞ্চল, অর্থাৎ নদী প্রবাহ যেটা রয়েছে, নদী প্রবাহ কোথায় কার্যকারী করছে এগুলো তোমরা দেখে নেবে। এগুলো কোথায় কোথায় জল, কোথায় কোথায় দেখেছো। কিন্তু এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিই, যে বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য সমূহ, বহির্জাত যে প্রক্রিয়া আছে তার বৈশিষ্ট্যগুলো কি এক্সামে দেয়। বলছে এই প্রক্রিয়ায় উঁচু স্থান নিচু হয়। কি হয়, এই যে তোমরা দেখছো, এই প্রক্রিয়ায় উঁচু স্থান নিচু হয়, অর্থাৎ কিসের মাধ্যমে, সেটা নগ্নি ভবনের মাধ্যমে। এবং নিচু স্থান ধীরে ধীরে ভরাট হয়ে উঁচু হয়, এটা কিসের মাধ্যমে হয়, সঞ্চয় কার্যের মাধ্যমে হয়। সঞ্চয় মানে কি, আরোহণ, মনে রাখবে। ঠিক আছে, আরেকটা কি বলছে, এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি, কোন প্রক্রিয়ায়, বাহ্যিক প্রক্রিয়া, এগুলো পরীক্ষায় দেয় যে বাহ্যিক প্রক্রিয়ায় বা বাইরের প্রক্রিয়া যেটা তোমরা দেখছো, এই প্রক্রিয়ার শক্তিগুলো কোনগুলো, এই সব কটা উদাহরণ কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। কি দেখতে পাচ্ছ, সৌরশক্তি, নদী প্রবাহ, বৃষ্টিপাত, হিমাবাহ, সমুদ্রের বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। ঠিক আছে, এগুলো মনে রাখবে। কোথাও একইভাবে কিন্তু আবার কোথাও সম্মিলিত ভাবে কাজ করে, মানে কোথাও দেখা গেল শুধু নদী প্রবাহ কাজ করছে, এটাকে বলা হয় একক ভাবে। সম্মিলিত ভাবে অনেক কোথাও কোথাও নদী প্রবাহ কাজ করছে, বৃষ্টিপাতও কাজ করছে, হিমাবাহ কাজ করছে, তিনটেই কাজ করছে। বুঝতে পারলাম। আর দেখো 3 নম্বর পয়েন্ট বলছে, এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে। হ্যাঁ, এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটা কিন্তু দানাদান কাজ করে না, এরা কিন্তু খুব ধীর গতিতে আস্তে আস্তে কাজ করে। ঠিক আছে, তো প্রথম পেজটা আমরা পড়ে নিলাম, এবার আমরা দ্বিতীয় পেজে যাবো। দেখো দ্বিতীয় পেজে তোমাদেরকে বলে দিয়েছে যেগুলো পরীক্ষায় আসে, এই যে আরোহণ অবরোহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু এক্সামে চলে আসে, তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এই আরোহণ আর অবরোহণ প্রক্রিয়াটাকে খুব ভালো করে পড়বে। দেখো এইবার একটা কথা বলে রাখি, এখানে বলছে পৃথিবীর কোন অঞ্চলে কোন শক্তি প্রাধান্য দেখা যায়, অর্থাৎ কোন অঞ্চলে, এটা তো তোমাদের আগেই বলে দিয়েছি, এটাকে তোমরা ছকটাকে ভালো করে একটু পড়ে নেবে। ঠিক আছে, আমি আজকে তোমাদের আরোহণ আর অবরোহণের মধ্যে পার্থক্য বলি। তোমরা এইভাবে পার্থক্য লিখবে, প্রথমে বিষয় লিখবে, বিষয় লিখে লিখবে এই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত হয়। আর আরোহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়, দিয়ে নিচু অংশটা উঁচু অংশে পরিণত হয়। ঠিক আছে, মনে রাখবে। দেখো বৈশিষ্ট্য বলছে, বলছে ভূমির উচ্চতা হ্রাস করে, অর্থাৎ তোমরা দেখো এই যে বলছে পরেরটা, বলছে ভূমির উচ্চতা হ্রাস করে, এটা ভূমির উচ্চতা বৃদ্ধি করে, সবাই জানো। পদ্ধতি কি বলছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির ক্ষয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আর আরোহণ যে প্রক্রিয়াটা রয়েছে, এটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির সঞ্চয়ের ফলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ঠিক আছে, নিয়ন্ত্রকটা দেখো, বলছে আবহবিকারের মাত্রা, প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় করা ক্ষমতা, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ইত্যাদি হলো আরোহণের নিয়ন্ত্রক। আর অবরোহণের কি নিয়ন্ত্রক, সরি এটা হচ্ছে অবরোহণের নিয়ন্ত্রক। এবার আরোহণের কি নিয়ন্ত্রক, আরোহণের নিয়ন্ত্রক হচ্ছে ভূমির ঢাল, পলি ও বালির পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত যোগান হলো আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রক। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এই তো স্টুডেন্ট, আজ এ পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, এবং যে আলোচনাগুলো হবে এর পরবর্তী পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে গিয়ে জানাবে, যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যা বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে।